কালকে আমাদের একটু ভালো লাগছে যে এই যারা নিয়মিত ভাবে মানুষকে মব করতে অভ্যস্ত হয়ে গেছে এবং এটাকে এনজয় করে, তারা হালকা একটু চাপ বোধ করেছে, হালকা একটু চাপ বোধ করেছে। এবং এইখানেই কয়েকদিন আগে একজন নারী শিক্ষার্থীকে তারা মারধর করেছে, হ্যারাসমেন্ট করে জেলে দিয়েছে 7 মার্চের ভাষণের জন্য। কালকে একটু এদেশের মানুষ স্বস্তি পেয়েছে। তখন তো ছাত্রদল পাশে দাঁড়াতে পারতো, তাই না? পাশে দাঁড়াতে পারতো। তো যখন কেবলমাত্র ছাত্র দলের বিরুদ্ধে অথবা বিএনপির বিরুদ্ধে শিবির কার্যক্রম করছে, তখন ছাত্রদল ফাংশন করছে। এর যে সামগ্রিকভাবে শিবিরের সত্যিকারের যে অপরাধ, দেশের বিরুদ্ধে, মুক্তিযুদ্ধের বিরুদ্ধে যে কার্যক্রম, সেইখানে যদি ছাত্রদল ফাংশনিং থাকতো, তাহলে দেশের মানুষ অধিক কৃতজ্ঞতা জ্ঞাপন করতো। বিএনপি একটু ফ্রি মুডে আছে, ফ্রি মুডে আছে, ভাবছে মানে আওয়ামী লীগ নিষিদ্ধ করলে আওয়ামী লীগের মুক্তিযুদ্ধের পক্ষের লোকগুলো তাদের দিকে আসবে, তারপর আজ আমাদের সঙ্গে যাবে না, এই ধরনের একটা ক্যালকুলেশন আছে। কিন্তু প্রতিশোধ মানুষকে মানে হলো শত্রুর সঙ্গেও বসে ভাত খাওয়ায় প্রতিশোধের কারণে। তো এই যে নিষেধের ঘটনায় বিএনপি কিন্তু লং টাইমে আওয়ামী লীগের একটা শত্রু কাতারে আসলে যে না, যে তাদের কাছ থেকে কিন্তু আশা করা যায় না, সুতরাং জামাতের সঙ্গে তারা একটা অ্যালাই করে ফেলতে পারে। হ্যাঁ, তো এইটা হলে দেশের ক্ষতি হবে ব্যাপক। তো এই ক্ষতি হওয়ার আগেই উচিত আবারও বিএনপির উচিত সেম যেভাবে এখানে ডক্টর ইউনূসের পাশ করা অধ্যাদেশ বিল আকারে ওনারা নিয়ে আসছে বিএনপি, সেম একই ভাবে আওয়ামী লীগের নিষেধাজ্ঞা তুলে নেওয়ার জন্য আবার একটা বিল পাশ করা তাদের জরুরি, তাদের ভালোর জন্য, দেশের ভালোর জন্য। এবং দুর্বল সরকার রাখলে তারা অল্প মূল্যে অধিক কিছু পেতে পারে। যেমন অল্প কিছু বিনিময়ে আমেরিকা অনেক বড় একটা চুক্তি করে নিয়েছে তাদের পক্ষে, যেটাতে বাংলাদেশ দীর্ঘমেয়াদী ক্ষতিগ্রস্ত হয়। এটাই হলো দুর্বল শক্তি থাকলে, দুর্বল ক্ষমতা থাকলে, দুর্বল সরকার থাকলে লো প্রাইস দিতে বাধ্য হয়। এবং এই দুর্বলতা যদি পরবর্তী সরকারও যদি কন্টিনিউটি করে, তখন এই ক্ষতিটা কন্টিনিউ চলতেই থাকে। এই ক্ষতিটা কাটানোর জন্য কেবলমাত্র জাতীয় ঐক্য প্রয়োজন, রাজনৈতিক ভাবে রাজনৈতিক দল সমূহের মধ্যে বন্ধুত্ব প্রয়োজন। এবং সেই বন্ধুত্ব জামাত বিএনপির বন্ধুত্ব না। ওই বন্ধুত্ব দিয়ে আমেরিকার বিরুদ্ধে এই চুক্তি বাতিল করতে পারবে না। এই বন্ধুত্বের জন্য সেখানে আওয়ামী লীগকেও দরকার। আমন্ত্রণ জানাচ্ছি প্রিয় দর্শক, মানচিত্র নিয়মিত আয়োজন কথোপকথনে আজকে আমাদের সঙ্গে আলোচনায় যুক্ত রয়েছেন অতিথি হিসেবে আম জনতা দলের সাধারণ সম্পাদক তারেক রহমান। জনাব তারেক রহমান, আপনাকে স্বাগত জানাচ্ছি আমাদের অনুষ্ঠানে। এবং যে বিষয়ে শুরুতেই আপনার কাছে একটু জানতে চাইবো, নতুন করে ছাত্র রাজনীতিতে তুমুল অস্থিরতার সৃষ্টি হতে যাচ্ছে কিনা। তখন আমরা দেখলাম চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় সহ বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের ছাত্রলীগ, ছাত্র দল এবং ছাত্র শিবিরের মধ্যে সংঘর্ষ। ছাত্র রাজনীতির দরকার আছে আমার কাছে এইটাই মনে হয় না। হ্যাঁ, যে একটা কথা বলা হয় যে লেজুর ভিত্তি না, মানে শিবির বলে তারা জামাতের কেউ না, বলে না এটা অনেকবার বলছে না? অথবা ছাত্র দল বিএনপির অঙ্গ সংগঠন না, অথবা ছাত্রলীগ আওয়ামী লীগের অঙ্গ সংগঠন না। এই পুরো বিষয়টাই তো একটা প্রতারণামূলক। বেসিক্যালি যখন যে দল ক্ষমতায় থাকে, তারা অথবা বিরোধী দলে থাকলেও তারা তাদের ছাত্র সংগঠন দিয়ে একটা ভিন্ন রকম রাজনৈতিক পরিবেশ ক্রিয়েট করতে চায়। বিষয়টা হলো নিজেরা বলতে পারে না, ছাত্রদের মাঠে নামায় বিভিন্ন ধরনের চিল্লাচিল্লি কি আওয়াজ, মব বা এগুলো একটা বিষয় আছে। আমি একটু জানতে চাইছিলাম যে এই বিষয়গুলো কতদূর যাবে, মানে যতদিন ক্ষমতায় থাকবে বিএনপি ততদিন জামাত বা জামাত অঙ্গ সংগঠন ছাত্র শিবির বা ছাত্র দলের মধ্যে এই ধরনের সংঘর্ষের তীব্রতা বাড়তে থাকবে। আপনার কি আশঙ্কা সেটি? এখন এই বিষয়টি নিয়ে কিন্তু জাতীয় সংসদ পর্যন্ত গড়িয়েছে, জাতীয় সংসদেও আলোচনা হয়েছে। আমি দেখেন একটা ছোট অবজারভেশন বলি, ছাত্র দল বা বিএনপি আসলে জামাতের সঙ্গে মিলেমিশেই থাকতে চায়। এটা আমার কাছে সংসদের আলোচনা বলেন অথবা রাজপথের কর্মকাণ্ড মিলেমিশেই থাকতে চায়। এবং যখন মুক্তিযুদ্ধ বিষয়ে কোনো হ্যারাসমেন্টের শিকার হয় বা অত্যাচার হয়, তখন ছাত্রদল কিন্তু সক্রিয়ভাবে ক্ষতিগ্রস্তদের পাশে ওইভাবে দাঁড়াচ্ছে না। যেমন 7 মার্চের ভাষণ বাজানোকে কেন্দ্র করে এই কয়েকদিন আগে এই জুবায়ের, এই মোসাদ্দেক তারা মব সৃষ্টি করলো, এই ভাষণ যারা বাজিয়েছিল তাদের মারধর করলো, ইমিয়াপুকে জেলে পাঠালো। এই সব কিছু মিলিয়ে আমরা সরকার পর্যায়ে যোগাযোগ করার পরে সরকার থেকে একটা ইঙ্গিত দেওয়া হয়েছে যে ইমির মুক্তিতে বাধা নাই। কিন্তু যখন এই যে 7 মার্চের ভাষণ বাজানোর জন্য মব সৃষ্টি করে মারধর করে শাহবাগ থানায় নিয়ে যাচ্ছিল, তখন তো ছাত্রদল পাশে দাঁড়াতে পারতো, তাই না? পাশে দাঁড়াতে পারতো। তো যখন কেবলমাত্র ছাত্র দলের বিরুদ্ধে অথবা বিএনপির বিরুদ্ধে শিবির কার্যক্রম করছে, তখন ছাত্রদল ফাংশন করছে। এর যে সামগ্রিকভাবে শিবিরের সত্যিকারের যে অপরাধ, দেশের বিরুদ্ধে, মুক্তিযুদ্ধের বিরুদ্ধে যে কার্যক্রম, সেইখানে যদি ছাত্রদল ফাংশনিং থাকতো, তাহলে দেশের মানুষ অধিক কৃতজ্ঞতা জ্ঞাপন করতো এবং দেশের মানুষ সন্তুষ্ট থাকতো তাদের উপরে। কিন্তু ওই সময়টা কিন্তু তারা কিন্তু ভালো ভূমিকা পালন করতেছে না। আমাদের একটা আবদার তাদের কাছে যে গতকালকে এই মব বাসদেরকে যেরকম প্রতিহত করেছে, গতকাল কিন্তু ছাত্রদল প্রথমে সেখানে মব করতে যায়নি। বেসিক্যালি এই যে যারা মার খাইলো কালকে সাধারণ শিক্ষার্থীদের, ওরাই কিন্তু আগে মব করতে
ফেসবুকে পোস্ট করে আহ্বান জানিয়েছে সবাই শাহবাগে আসেন, বিপ্লব ঘটায় দেবে সেখানে একটা। হ্যাঁ, তাদের তো স্টাইল একটা, যে শাহবাগে আসেন, রাজুতে আসেন, একটা মব সৃষ্টি করার একটা কালচার। তো এই বিষয়ে আমরা দেখলাম গতকালকে যে যারা 1 মাস আগেও মুক্তিযুদ্ধের চেতনাকে আঘাত করেছিল, একজন মুক্তিযোদ্ধা শিক্ষক, একজন মুক্তিযুদ্ধের সপক্ষের শিক্ষক, তাকে ক্যাম্পাসে কাপড় দিয়ে গলা পেঁচিয়ে হেনস্থা করলো, মারধর করলো, এই জুবাইরই তো করলো, তাই না? এই জুবাইরই মব সৃষ্টি করেছে। তো কালকে আমাদের একটু ভালো লাগছে যে এই যারা নিয়মিত ভাবে মানুষকে মব করতে অভ্যস্ত হয়ে গেছে এবং এটাকে এনজয় করে, তারা হালকা একটু চাপ বোধ করেছে, হালকা একটু চাপ বোধ করেছে। এবং এইখানেই কয়েকদিন আগে একজন নারী শিক্ষার্থীকে তারা মারধর করেছে, হ্যারাসমেন্ট করে জেলে দিয়েছে 7 মার্চের ভাষণের জন্য। কালকে একটু এদেশের মানুষ স্বস্তি পেয়েছে যে এরাই যে ছোট বাচ্চার মতো জিদ করে বিভিন্ন মানুষকে ক্ষতিগ্রস্ত করবে, হয়রানি করবে, গায়ে হাত দেবে, ওইটাই শেষ কথা না। ওর পরেও একটা শক্তি আছে যাদের চ্যালেঞ্জ করতে পারে। কিন্তু এই চ্যালেঞ্জটা গতকালকে যেটা করছে, এটা যদি 7 মার্চের ভাষণের সময় যদি চ্যালেঞ্জ করতো ছাত্র দল, মুক্তিযুদ্ধের সপক্ষের একটা দল হিসেবে, তাহলে কিন্তু দেশের মানুষও তাদেরকে ধন্যবাদ দিত, আর হলো আরো বেশি প্রশংসা করতো। কিন্তু মব তো শুধুমাত্র শিবির করেনি, এনসিপি নেতারা করেছে, আমরা যেটা দেখেছি এই শিবিরের নেতা কর্মীরা করেছে, ছাত্র দল বা বিএনপি নেতা কর্মীরা করেছে। আর সবাই কি এখন মবের শিকার হবে? না, মবের শিকার না। দেখুন, এটা তো মোসাদ্দেক এবং জুবাইরের উপরে যেটা হয়েছে, এটা তো ত্যক্ত এবং তিক্ততার একটা বিষয় রয়েছে। বারবার ত্যক্ত করছে, তিক্ত করছে, সোশ্যালি বুলিং করছে এবং সোশ্যাল মিডিয়াকে মিস ইউজ করছে, এর একটা ধারাবাহিক। এর পিছনে সদা বিবিরও ভূমিকা রয়েছে। এর পেছনে মির্জা আব্বাসের ইট খুলে নিতে চাই মিথ্যা অভিযোগ দিয়ে হাদিকে হত্যা, তাই না? অনেকগুলো প্রেক্ষাপট দেখতে দেখতে একটা প্রক্রিয়া যে এরা আসলে কি করছে, এরা কোন সমাজ বিনির্মাণ করতেছে, সেখান থেকে একটা প্রতিক্রিয়া এখানে আসছে। কে সাপোর্ট করে এগুলো? আমরা কি সাপোর্ট করি এগুলো হ্যারাসমেন্ট? আমরা সাপোর্ট করি না, আমরা জাস্ট মিলাচ্ছি যে এরাই গত 1 মাস আগে 7 মার্চের ভাষণের জন্য মানুষকে মারধর করেছিল, তাই না? ওরাই আবার এরকম সেম মারধরের শিকার হলো। আমরা তো এটাকে সমর্থন করছি না, আমরা মিলাচ্ছি জাস্ট। আমরা তো মারধরের সঙ্গেও ছিলাম, আমরা কি সেই মিলাবো না? আমি আপনার বিষয় বুঝতে পারছি। অবশ্যই কোনো মবক্রেসি আমরা চাই না, কোনো ধরনের অশান্তি, অনভিপ্রেত পরিবেশ আমরা চাই না। কিন্তু প্রকৃতির একটা বিচার আছে, সেই বিচারের জায়গা থেকে অনেকেই হয়তো অবচেতন মনে খুশি হয়। এটাও বাস্তবতা, অস্বীকার করার কোনো কায়দা নেই, কিন্তু কোনো অবস্থায় আমরা এটা চাই না। আহ আমি যদি মানে একটু হালকা কিছু প্রশ্ন করি, যে ধরনের মব গত 18 মাস হয়েছে ডক্টর ইউনূসের শাসনের সময়, আপনি কি মনে করেন যে এটি সময়ের প্রয়োজনেই বা প্রাকৃতিক নিয়মেই ফিরে আসবে? অনেক ধন্যবাদ। আসলে 18 মাসে যে জুলুম এবং অবিচার হয়েছে, সেগুলোর কি বিচার হচ্ছে এখন? বা বিচারের আদৌ কোনো আগ্রহ দেখাচ্ছে বিএনপি? এইটুকু আগ্রহ আছে, এই যে দেশে লক্ষ লক্ষ মানুষ আমে আক্রান্ত হচ্ছে এবং এটা নিয়ন্ত্রণের বাহিরে, আমার বাড়ির আশেপাশেও হয়েছে। আমার প্রশ্ন হলো, খালি বক্তব্য দিলেন যে গত 18 মাসে কোনো হামের টিকার জন্য সঠিক পলিসি পদ্ধতি ছিল না, তো শুধু বক্তব্য দিলে হবে? সেটা তো বন্ধ করার জন্য কোনো ব্যবস্থা নিল না। সে তাদেরকে যারা অন্যায় করছে তাদের বিরুদ্ধে শাস্তিগত ব্যবস্থা নিল না। তাদের গ্রেফতার করতে হবে না? ব্যবস্থা কিভাবে হবে? অন্যায় করছে বললো মুখ দিয়ে, আর সেই অন্যায়কারীকে ছেড়ে দেবে? এটা কি হলো নাকি? যে শুধু বক্তব্যে আর বয়ানে বলতেছে অন্তর্বর্তীকালীন সরকার হামের টিকা কিনে নাই, অব্যবস্থাপনা করেছে, গাফিলতি করেছে, তাহলে সেই গাফিলতির কারণে যে বাচ্চাগুলো মারা যাচ্ছে, হ্যাঁ, তো সেই বাচ্চাগুলো মৃত্যুর ক্ষেত্রে বিচার কি? দোষীদের বিরুদ্ধে কোনো বিচার ব্যবস্থা আছে, বন্দোবস্ত আছে? হ্যাঁ, কেন আগ্রহ নাই? কেন আমরা জিজ্ঞাসা করছি, কেন আগ্রহ নাই? তাদেরকে ধরতে হবে না, কথা বলতে হবে না, শুধু অভিযোগ দিয়ে শেষ? প্রত্যেকটি বিষয়েরই প্রতিক্রিয়া আছে। বিষয়টা আমি বলি, যেমন উদাহরণ দিয়ে বলি। জুলাই আন্দোলনের পরে আমরা বিভিন্ন রাজনৈতিক ক্ষোভ থেকে আক্রান্ত হয়েছিলাম, যারা জেলে গিয়েছিলাম, রিমান্ডে অনেক বর্ণনাতিক অত্যাচারের শিকার হয়েছিলাম, এরকম বিভিন্ন মানুষ ধানমন্ডি 32-এর দিকে ধাবিত হয়েছে, সেটা ভাঙচুরের সঙ্গে সম্পৃক্ত হয়েছে। এখন সেই বিষয়গুলো তো অনেকের মনে ক্ষোভ আকারে পুষে থাকবে, যখন তারা সেই যারা আঘাত পেয়েছে মনে, তারা যখন সুযোগ পাবে একটা প্রতিশোধ প্রতিক্রিয়া নেবেই। সেইখানে আসলে এগুলো আসলে ক্ষমা চাওয়ার বিষয় না, ক্ষমা করার বিষয় না, বা এরকম না। যখন যার সুযোগ আছে, হ্যাঁ, যখন যে কমফোর্ট জোনে থাকবে, তখন তার যে রাজনৈতিক পাওনা সে বুঝায় নেবে।
এটা কিন্তু এটা আমরা সবাই জানি, সবাই বিশ্বাস করি। তো এইটা হবে। হ্যাঁ, মানুষ তবে তবে ভিন্নতাও হয়। অনেক সময় মানুষ ক্ষমতায় গেলে আপনার ভিন্ন চরিত্র দেখায়। যেমন আওয়ামী লীগ বলেছিল যে 5 লাখ মানুষ মারা যাবে তারা ক্ষমতাচ্যুত হলে, কিন্তু আওয়ামী লীগের 5 লাখ লোক মারা যায়নি। অর্থাৎ ওই পরিস্থিতি সৃষ্টি হয়নি। তার মানে আওয়ামী লীগের অত্যাচার নির্যাতন হয়নি এরকমও না। তারাও অনেক মিথ্যা মামলার শিকার হয়েছে, অনেক বেশি জুলুমের শিকার হয়েছে এই সময়ের মধ্যে। সেটাও আমি বুঝি, সেটাও আমি জানি, এবং আমরা সেই বিষয়ে কথা বলি। সামগ্রিকভাবে আমরা রাজনীতিতে আসলে কখন কি পরিস্থিতি হবে কেউ আগে থেকে প্ল্যান করে কিছু করতে পারবে না। যে সিচুয়েশন বুঝতে পারবে যে কাকে বন্ধু হিসেবে নেবে, কাকে শত্রু হিসেবে নেবে। আমি একটা উদাহরণ দিই। এইচ.টি. ইমাম, তিনি তো সবচেয়ে অপ্রিয় ব্যক্তি ছিল আওয়ামী লীগের, নাকি? বিভিন্ন কারণে অপ্রিয়। যে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের পরিবারকে হত্যাযজ্ঞের সঙ্গে যে 5 জন ব্যক্তি ইনডেমনিটি অধ্যাদেশে স্বাক্ষর করেছিলেন, এইচ.টি. ইমামও সেই স্বাক্ষরকারীদের একজন ছিলেন। হুম, রায় মুক্তির অধ্যাদেশ। তো ওনাকে নিয়ে আবার শেখ হাসিনা রাজনীতি করেছেন না? করেছেন। তো রাজনীতিতে কখন কি পরিস্থিতি হয় জানি না। তবে যারা অনেক বেশি অন্যায় করবে, জুলুম করবে, তাদের উপরে তারা এর ফল পাবে। এটা আওয়ামী লীগের ক্ষেত্রেও অনেক বেশি জুলুম বেড়ে গিয়েছিল, অনেক বেশি, অনেক বেশি, অনেক কিছু সুন্দর বুদ্ধির মাধ্যমে নিয়ন্ত্রণ করতে পারতো। এই জুলাই আন্দোলনের আগেই তিনি একটা যখন দেখলো উত্তপ্ত অবস্থা, উনি রাষ্ট্রপতির হাতে ক্ষমতা দিয়ে নির্বাচন দিয়ে দিতে পারতো, বা প্রধান বিচারপতির হাতে ক্ষমতা দিয়ে নির্বাচন দিয়ে দিতে পারতো। সেগুলো শেষ পর্যন্ত উনি দেখতে চেয়েছেন। তো শেষ দেখতে চাইলে তো শেষ হয়ে যেতে হয়। আগেই নরম হতে হয়, আগেই ভুল বুঝতে হয়। সবারই ভুল হতে পারে, আমারও ভুল হতে পারে, বিএনপিরও ভুল হতে পারে, কিন্তু সেই ভুলটা সমাধান করে আপনার হলো, সমাজ তো আপোষে চলে। সমাজ কিন্তু ধর ধর কার কার মাঠ মাঠ, মানে ধর ধর কাট কাট এরকম ভাবে সমাজ চলে না। সমাজে অনেক ভুল দেখে, সেই ভুলের অনেক সময় শাস্তি হয়, আবার অনেক সময় সমঝোতা হয়, সবাই মিলে বাঁচে, বিভিন্ন ধরনের পরিস্থিতি আসে। সুতরাং প্রকৃতির যে বিষয়টা বললেন, প্রকৃতির বিষয়ে প্রতিশোধ তখন অনেক সময় হয়, আবার অনেক সময় হয়ও না। এটা ওই সময়ের পরিস্থিতি বলে দেবে যে কি পরিস্থিতিতে ওই সামাজিক পরিবর্তনটা আসলো। এখন যে অবস্থা ছাত্র দল এবং ছাত্র শিবিরের মধ্যে এবং এই যে বৈরী সম্পর্ক, সেই বৈরী সম্পর্ক আপনার কি মনে হয় যে এগুলো উত্তরোত্তর বৃদ্ধি পাবে এবং আরো অস্থিতিশীলতার সৃষ্টি হবে? আমি বলি, ছাত্র শিবির একটা ভিন্ন লেভেলের উগ্র একটা গোষ্ঠী। ছাত্র শিবির এবং জামাত দুটাই উগ্র গোষ্ঠী, এবং এদের মধ্যেও যদি কেউ এদের মানে মিনিমাম সমালোচনা করে, তাকে তারা মারতে চায়, হত্যা করতে চায়। আমি একটা আপনার ইশরাক নামে একটা, মোহাম্মদ ইশরাক নামে একটা অ্যাক্টিভিস্ট আছে, সম্ভবত বিপ্লবী ছাত্র পরিষদের আহ্বায়ক সে। না না, খমিনি তো বিপ্লবী ছাত্র পরিষদের আহ্বায়ক। তো সাবেক এক্স শিবির একজন আছে মোহাম্মদ ইশরাক, সে শিবিরের কিছু ভুল নিয়ে সমালোচনা করছে। ওইখানে নিচের কমেন্টে শিবির নেতা কর্মীরা তাকে পুড়িয়ে মারার হুমকি দিছে, এবং একজন পুড়িয়ে মারার হুমকি দিচ্ছে, আর একজন এসে সমর্থন করছে। তো ওদের অভ্যন্তরীণ বিষয়ে এরকম উগ্রতা, যে ওদের ভিতরে কেউ যদি সমালোচনা করে, ভুল ধরে, ওরা এইভাবে উগ্র ভাবে তার সেটাকে রিয়াকশন করে। তাহলে অন্য রাজনৈতিক দল মত যারা আছে তাদের ক্ষেত্রে তারা কেমন আচরণ করে বলেন? হ্যাঁ, আমরা কি এই যে ঘটনাগুলো ঘটছে সেগুলো কি শুধুমাত্র মানে দুটি ছাত্র সংগঠনের অভ্যন্তরীণ পর্যায়ের স্রেফ যে দ্বন্দ্ব বা প্রতিযোগিতা সেই হিসেবে দেখবো, নাকি এর ভিতরে অন্য কোনো খেলা আছে দেশীয় আন্তর্জাতিক ভাবে? এখন আহ কেউ কেউ তো বলছে যে সরকারকে ফেলে দিতে সময় লাগবে না, এবং হ্যাঁ, বিদেশ থেকে দেখুন, কথা স্বীকার করে আমি বলি, সমর্থন। শুনেন, সরকার ফেলে দেওয়া বিদেশিদের একটা, তাদের কাছে মজার বিষয়। কোন একটা দেশকে অস্থিতিশীল করে ফেলে দিয়ে মোড়লগিরি করা, তাদের কাছে এটা এনজয়, এবং এর জন্য তারা অর্থায়ন করে। এটা তারা এনজয় করে। হ্যাঁ, এটা কেন এনজয় করে? তারা কোনো সরকারকে দুর্বল অবস্থায় রাখলে লো প্রাইসে তাদের স্বার্থ হাসিল করতে পারে। লো প্রাইসে, যে অল্প প্রাইসেই বড় বড় ডিমান্ড করতে পারে। এবং দুর্বল সরকার রাখলে তারা অল্প মূল্যে অধিক কিছু পেতে পারে। যেমন অল্প কিছুর বিনিময়ে আমেরিকা অনেক বড় একটা চুক্তি করে নিয়েছে তাদের পক্ষে, যেটাতে বাংলাদেশ দীর্ঘমেয়াদী ক্ষতিগ্রস্ত হয়। এটাই হলো দুর্বল শক্তি থাকলে, দুর্বল ক্ষমতা থাকলে, দুর্বল সরকার থাকলে লো প্রাইসে দিতে বাধ্য হয়। এবং এই দুর্বলতা যদি পরবর্তী সরকারও যদি কন্টিনিউটি করে, তখন এই ক্ষতিটা কন্টিনিউ চলতেই থাকে। এই ক্ষতিটা কাটানোর জন্য কেবলমাত্র জাতীয় ঐক্য প্রয়োজন। রাজনৈতিক ভাবে রাজনৈতিক দল সমূহের মধ্যে